সাথে পাঠ উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, কেএমজিএম কলেজ, ঢাকা। আমরা আজকের পাঠে যাওয়ার আগে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা, যার বিষয় কোড 286। এর প্রথম অধ্যায়ের আমরা প্রথম ক্লাস আগে শেষ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এসেছি। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ক্লাসে আমার সাথে থাকার জন্য। তাহলে আজকের ক্লাস শুরুর আগে আমরা চলো কিছু ছবি দেখে নেই। এখানে আমরা বেশ কিছু মোবাইল ফোনের ছবি দেখছি। দেখা যাক পরবর্তীতে আরেকটা চিত্র। এই চিত্রটা তোমরা অনেকেই হয়তো চিনতে পেরেছো, আবার অনেকে চিনতে পারোনি। এখানে আমরা সোলার প্যানেলের দুটো চিত্র দেখেছি। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, আমরা সবাই জানি। আর একটা চিত্র আমরা দেখছি যে এখানে একজন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করছে। এই যে আমরা চিত্রগুলো দেখলাম, এই চিত্রগুলো থেকে আমরা কি শিখতে পারছি বা কি বুঝতে পারছি যে আজকে আমাদের আলোচনাটা কি হতে পারে। আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম যে মানুষের উপযোগ আছে, উপযোগ পূরণ করার জন্য, উপযোগ নিঃশেষ করার জন্য কিছু পণ্য দরকার। সেই পণ্যগুলো আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। এই পণ্যগুলো আমাদের চাহিদা মেটায়। তাহলে যা ভোক্তা বা ক্রেতার বা মানুষের চাহিদা মেটায় তাকে আমরা যা বলি, সেটা আজকে আমরা শিখবো। তাহলে দেখা যাক আমরা কি শিখছি। আমরা আজকে শিখব উপযোগ কি এটা সম্পর্কে, মানে উপযোগ কি এটা বলতে পারবো। এবং এরপরে আজকে আমরা আরো শিখতে চেষ্টা করব উপযোগের প্রকারভেদ, যা তোমরা ব্যাখ্যা করতেও পারবে। তাহলে আমরা আলোচনায় চলে যাই, তোমরা আমার সাথেই থাকো এবং তোমরা যদি একটু মনোযোগের সাথে আমাদের আজকের ক্লাসটা শোনো, তাহলে আমার মনে হয় এই ক্লাসটা নিয়ে তোমাদের আর পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হবে না। এই ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হবে। তবে আমরা দেখে নেই উপযোগ কি বা উপযোগ বলতে কি বোঝায়। এটা জানার আগে আমরা একটু আবার কয়েকটা চিত্র দেখতে চাই। এখানে একটা মোটর বাইকের চিত্র আমরা দেখছি। এই মোটর বাইকের চিত্রটা আমরা কেন নিয়ে আসলাম? যে আমাদের কারোর যোগাযোগের প্রয়োজন হতে পারে বা যাতায়াতের বাহনের জন্য আমরা মোটরসাইকেলকে ব্যবহার করতে পারি। তাহলে মোটরসাইকেল আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, যা আমাদের স্থানগত উপযোগিতা সৃষ্টি করবে, স্থানগত বাধা দূর করে দিবে এবং আমার যাতায়াতকে সহজ করে তুলবে। আরেকটা চিত্র দেখছি, আমাদের একটা ভোটার আইডি কার্ডের চিত্র আছে এখানে। এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে একজন নাগরিকের তার নাগরিকত্বের সনদ দেওয়া হয়, সাথে সাথে ওই ব্যক্তি দেশের যে নির্বাচনগুলো হয় নির্বাচনগুলো অংশগ্রহণ করতে পারে। তাহলে এই ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, মানে কেউ নির্বাচনে ভোট দিতে পারে না। পরবর্তীতে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো পিঠে আছে, অনেকগুলো পিঠের ব্যবস্থা করা আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে পেয়ে থাকি, অথবা বিভিন্ন পার্বণে পেয়ে থাকি, অথবা আমাদের প্রধান নিবারণের জন্য এগুলো ভোগ করে থাকি। আরেকটা চিত্রে আমরা দেখছি যে এখানে চাবি হস্তান্তর করা হচ্ছে। তার মানে একজন আরেকজনকে কেউ একটা কিছু দিয়ে দিচ্ছে। এই চিত্রগুলোর মাধ্যমে এই যে দেয়া নেওয়ার বিষয়টা ছিল, এখানে দেখা যাচ্ছে যে তার এই বিষয়টা দরকার আছে বা এই চাবিগুলো দরকার আছে। কেন দরকার আছে? তার এই চাবির প্রয়োজন আছে বলেই দরকার আছে। এটা দ্বারা তার প্রয়োজনীয়তা মিটবে। তাহলে আমরা উপযোগ কি এটা বলতে পারবো। উপযোগ হচ্ছে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। কোন একটা দ্রব্য আমরা ভোগ করে বা আমরা ব্যবহার করে আমাদের যে অভাব থাকে সেই অভাবগুলো আমরা পূরণ করতে পারি। আবার আমরা যদি এভাবে বলি যে কোন জিনিসের অভাব পূরণের সামর্থ্যকে উপযোগ বলে, সেটা আমরা বলতে পারবো। এখানে সামর্থ্য বলতে যে ওই দ্রব্যটা আমি ব্যবহার করছি, যে দ্রব্যগুলো, সেই দ্রব্যগুলো আমার চাহিদা মেটাচ্ছে, আমার প্রয়োজন নিঃশেষ করে দিচ্ছে, আমি আমার উপযোগিতা ভোগ করতে পারছি, আমার চাহিদা মেটাতে পারছি। সেটাকে বলা হচ্ছে কোন জিনিসের অভাব পূরণের ক্ষমতা বা সামর্থ্যকে উপযোগ বলে। আবার এখানে অধ্যাপক মেয়ার্স বলেছেন উপযোগ হচ্ছে কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সহায়তা করে বা অভাব পূরণ করতে পারে। তাহলে দ্রব্য যা আমাদের অভাব পূরণ করে।
তো সেই ক্ষেত্রে আমরা যে চিত্রগুলো দেখেছিলাম, প্রথমে একটা চিত্রে দেখেছিলাম মোবাইল ফোন, যেগুলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করতে সহায়তা করে। আবার দেখেছিলাম সৌর বিদ্যুতের সোলার চ্যানেল বা প্যানেল, সেই প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুতের চাহিদা নির্ধারণ করতে পারি বা মেটাতে পারি। আবার দেখেছিলাম একটা মোটর বাইক, যা এক জায়গা থেকে আমাকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারে। আবার দেখেছিলাম মৎস্যজীবী মৎস্য বিক্রয় করছে, সেই মাছগুলো আমরা কিনে এনে আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি, আমাদের প্রয়োজন মেটাচ্ছি। এই যে বিভিন্ন চিত্রগুলো দেখেছিলাম, সেই চিত্রগুলো থেকে আমরা এভাবেই উপযোগের সংজ্ঞা দিতে পারি। তাহলে এক্ষেত্রে যে আমরা সংজ্ঞাগুলো দিলাম, এই সংজ্ঞাগুলো থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে উপযোগ কি। উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতা, মানে কোন একটা দ্রব্য কোন একজন মানুষকে বা কোন একজন ব্যক্তিকে তার চাহিদা মেটাতে সহায়তা করছে, এটাই হচ্ছে উপযোগ। তাহলে উপযোগ সম্পর্কে আর কোন অসুবিধা আছে বুঝতে, বা তোমরা এটা বুঝতে পারোনি, এটা আমার বিশ্বাস না। আমি বিশ্বাস করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখি উপযোগের প্রকারভেদ বা উপযোগের বিভিন্ন রূপ। তাহলে উপযোগ কত প্রকার হতে পারে সেটা সম্পর্কে আমরা একটু দেখব, কিন্তু দেখার আগে আমরা আবার কয়েকটা চিত্র দেখতে চাই। এখানে আমরা একটা চিত্রে দেখছি কিছু সুতলি আছে। এই সুতলিগুলো দ্বারা চট তৈরি করা হয় এবং এই চট থেকে আবার বস্তা তৈরি করা হয়। তাহলে এটা কি হচ্ছে? রূপের বা আকারের বা আকৃতির পরিবর্তন ঘটছে। আমরা এই যে সুতলিগুলো পেয়েছিলাম, এই সুতলিগুলো কোথেকে পেয়েছি? সুতলিগুলো আমরা পেয়েছি পাট থেকে। সেই পাট থেকে সুতলি তৈরি করা হয়েছে, সেই সুতলি থেকে চট তৈরি করা হয়েছে, চট থেকে বস্তা তৈরি করা হয়েছে। তাহলে এটা হচ্ছে রূপের পরিবর্তনের মাধ্যমে একটা বস্তুকে অন্য একটা বস্তুতে পরিণত করা হচ্ছে। এটা হলো একটা চিত্রে আমরা দেখলাম বা একটা অংশ দেখলাম। আর একটা চিত্রে আমরা দেখছি যে একটা ট্রেন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এই ট্রেনে করে আমরা নিজেরাও চলাচল করতে পারি, আবার আমরা পণ্যদ্রব্য স্থানান্তর করতে পারি। তাহলে এটা একটা চিত্র দেখলাম। আরেকটা চিত্রে আমরা দেখছি যে একটা সংরক্ষণাগারে বা একটা গোদাম ঘরে কিছু পণ্য সংরক্ষণ করে রাখা আছে। আবার আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাই অ্যান্ড সেল বলে একটা কথা লিখে দেয়া আছে, মানে ক্রয় বিক্রয়কে বোঝানো হয়েছে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি সৃষ্টি হয় সেটা আমরা একটু পরেই জানবো। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি অনলাইন মার্কেটিং বলে একটা বিষয় আছে, যেটা সেবার সাথে সম্পর্কিত। তাহলে আমরা যে চিত্রগুলো দেখলাম, এই চিত্রগুলোর মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম যে উপযোগ কত প্রকারের বা উপযোগ কত রূপের হতে পারে? তাহলে আমরা চলো আবার দেখে নেই উপযোগ কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা বলার আগে এক এক করে দেখে নেই কি কি আছে। রূপগত উপযোগ আমরা শুরুতেই দেখেছিলাম যে সুতলি থেকে চট থেকে বস্তা তৈরি হচ্ছে, রূপের পরিবর্তন হচ্ছে, আকারের পরিবর্তন হচ্ছে। এই আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। পরবর্তীতে আমরা দেখছি আর একটা উপযোগ, যেটা হচ্ছে স্থানগত। আমরা একটা পরিবহনের চিত্র দেখেছিলাম, একটা মোটর বাইকের চিত্র দেখেছিলাম, যেটা এক স্থান থেকে একজন ব্যক্তিকে বা একটা পণ্যদ্রব্যকে আরেক স্থানে নিয়ে যেতে পারে বা আনা নেয়া করতে পারে, সেটা হচ্ছে স্থানগত উপযোগ। এরপরে আমরা দেখছি সময়গত উপযোগ। আমরা একটা গুদাম ঘরের ছবি দেখেছিলাম, যে গুদাম ঘরে পণ্য সংরক্ষণ করে রাখা আছে। এরপরে আছে সত্যগত উপযোগ, মানে মানুষ কিছু গ্রহণ করবে এবং কিছু দান করবে, কোনো কিছু বিনিময় ঘটবে, যেটাকে আমরা বাই অ্যান্ড সেল মানে সেল নামে দেখিয়েছিলাম। সেই বাই অ্যান্ড সেল এর মাধ্যমে দ্রব্যের মালিকানা পরিবর্তন হয়, আর এই মালিকানা পরিবর্তনের মাধ্যমে সত্যগত উপযোগের সৃষ্টি হয়। এবং আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি বা আরেকটা অংশে আমরা দেখতে পাচ্ছি সেবাগত উপযোগ। অনলাইন মার্কেটিং আমরা একটা চিত্র দেখেছিলাম। আমরা এখন ঘরে বসে যে কোনো জায়গা থেকে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় করতে পারি অনলাইনের মাধ্যমে, তাহলে এটা একটা সেবা খাত। তাহলে আমরা উপযোগের 5টা খাত দেখলাম। এখান থেকে তোমাদের জন্য একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে যে উপযোগ কত প্রকারের, 4, 5, 6, 7। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাব 5 প্রকারের। তাহলে আমরা এখন আবার এগুলোকে একটু বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা একটা চিত্র দেখছি যে একটা কৃষানি তুলা সংগ্রহ করে নিয়ে আসছে, সেই তুলাগুলো থেকে সুতা তৈরি হয়েছে। তাহলে আমরা যে চিত্রগুলো আগে দেখেছিলাম সেখানেও কিন্তু একটা এই ধরনের বিষয় ছিল।
আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে তুলা থেকে সুতো উৎপাদন হয়েছে, তাহলে এখানে রূপের পরিবর্তন হয়েছে। বা আজকের ক্লাসে আমরা যে শুরুর দিকে দেখেছিলাম সুতি থেকে চট তৈরি হয়েছে, সব চট থেকে আবার বস্তা তৈরি হয়েছে, সেগুলো সবই রূপের পরিবর্তন বা আকার বা আকৃতির পরিবর্তন। এর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় রূপগত উপযোগ। তাহলে চলো আমরা দেখে নিই রূপগত উপযোগের সংজ্ঞাটা কি। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। তাহলে আমরা রূপগত উপযোগের সংজ্ঞা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আবার একটা উদাহরণ দেই, যেখানে বলা আছে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি করা। এটাই হলো রূপগত পরিবর্তনের উদাহরণ। আমরা পরবর্তীতে আর একটা চিত্র দেখি। এখানে দেখছি যে একটা পরিবহনের মাধ্যমে কিছু আম এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং আরো একটা পরিবহন দেখছি যেখানে একই অবস্থায় কিছু পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রথম দিকে চিত্র দেখেছিলাম যে একটা ট্রেন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, সেখানে মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, আবার পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে স্থানগত উপযোগ, মানে একটা স্থান থেকে কোনো একটা পণ্যদ্রব্য বা কোনো একজন ব্যক্তি যখন অন্য স্থানে চলে যায় তখন সেটাকে আমরা বলবো স্থানগত উপযোগ। এখানে সংজ্ঞাটা কিভাবে আমরা দিতে পারি? কোন পণ্য দ্রব্য এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। যেমন রাজশাহী থেকে ঢাকায় আম সরবরাহ করা হলো, এটাকে আমরা স্থানগত উপযোগ হিসেবে চিহ্নিত করতে পারি। আবার আমরা আরো দুটো চিত্র দেখি, যেখানে দেখা যাচ্ছে যে একটা গুদামঘরে বা একটা সংরক্ষণাগারে কিছু পণ্য সংরক্ষণ করা আছে। প্রথম চিত্রে আমরা দেখছি যে আলু সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং দ্বিতীয় চিত্রে আমরা দেখছি যে পেঁয়াজ সংরক্ষণ করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যে আমরা জানি যে সারা বছর, একটা বছরের সারা বছরে কিন্তু পেঁয়াজ বা আলু উৎপন্ন হয় না, এটা নির্দিষ্ট একটা সময় উৎপন্ন হয়, এবং এটাকে সারা বছর ব্যাপী আমরা যখন ব্যবহার করতে চাই তাহলে এটাকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন আছে। আর এই সংরক্ষণ করার জন্যই গুদামঘর বা সংরক্ষণাগার গুলো আছে, হিমাগার গুলো আছে। এর মাধ্যমে আমরা কি করতে পারি? যে এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করতে পারি। একটা নির্দিষ্ট মৌসুমের পণ্য আমরা সারা বছর যাবত ব্যবহার করতে পারি। তাহলে এই যে সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হলো সেটা কি আমরা বলবো সময়গত উপযোগ। তাহলে চলো দেখা যাক এটা সংখ্যা কি হতে পারে। কোন দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সময়গত উপযোগ। তাহলে আমরা যে কথাগুলো একটু আগে বলেছিলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিমাগারে আলু, পেঁয়াজ ইত্যাদি সংরক্ষণ। তাহলে সময়গত উপযোগের সংজ্ঞা আমরা জেনে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা পরবর্তীতে এ সম্পর্কে আরো জানতে পারবে বা বলতে পারবে। এরপর আমরা আরো দুইটা চিত্র দেখছি। এখানে একজন বিক্রেতা শাড়ি বিক্রি করছে এবং তার সামনে কিছু ক্রেতা আছে, তারা ক্রয় করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় হচ্ছে এবং পণ্যের বিনিময়ে টাকা প্রদান করা হচ্ছে। এই যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের মালিকানা পরিবর্তন হয়। আমরা চিত্রে দেখেছিলাম যে একজন আরেকজনকে চাবি হস্তান্তর করছে, চাবি দিয়ে দিচ্ছে। এই যে চাবি দেওয়া হচ্ছে, কিসের বিনিময়ে দেওয়া হচ্ছে? এর বিনিময় মূল্যের মাধ্যমেই দেওয়া হচ্ছে। একজনের চাবির প্রয়োজন আছে, আরেকজন তাকে দিয়ে দিচ্ছে। এখানে চাবি প্রয়োজন বলতে আমরা চাবিকে এভাবে বুঝবো না, আমরা বুঝবো এর মাধ্যমে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তরকে বুঝবো। তাহলে এখানে যেটা দেখলাম, এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সত্যগত উপযোগ। অর্থাৎ দ্রব্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সত্যগত উপযোগ। পরবর্তীতে এখানে যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে দেখা যায় যে বিক্রেতা থেকে ক্রেতার নিকট পণ্য বিক্রয়, বিক্রেতা পণ্য বিক্রয় করবে আর ক্রেতা পণ্য ক্রয় করবে। তাহলে এর মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এবারে আমরা আরো দুটো চিত্র দেখি। এখানে একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চাকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাসে একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছেন বা তার শিক্ষার্থীদেরকে পাঠদান করছেন। এই যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে বা পাঠদান করা হচ্ছে
এর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি সেবাগত উপযোগ। আমরা চিত্রে আগেও দেখেছিলাম যে অনলাইন মার্কেটিং এর একটা বিষয় এখানে আমরা উপস্থাপন করেছিলাম। এই অনলাইন মার্কেটিংটাও কিন্তু সেবার একটা উদাহরণ। তাহলে সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। সেবা প্রদানের মাধ্যমে বা সেবা প্রদানের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন ডাক্তার কর্তৃক রোগী দেখা, শিক্ষক কর্তৃক পাঠদান ইত্যাদি এর উদাহরণ হতে পারে। আমরা আজকে যা আলোচনা করলাম এই আলোচনা থেকে যা এখন আমরা তোমাদেরকে মূল্যায়নের জন্য বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি উৎপাদন কি, এটা আমরা আগের ক্লাসেই জেনেছিলাম। উপযোগ কি, এটা সম্পর্কে আজকে আমরা ধারণা পেলাম। উৎপাদন বলতে আমরা বলেছিলাম যে কোনো কিছু তৈরি করা কি উৎপাদন বলা হয়, এটা রূপগত পরিবর্তনের মাধ্যমে করা হয়। উপযোগ কি, এটা সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলি। তারপরে রূপগত উপযোগ কি, এটা আমরা জেনেছি যে দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। তারপরে বলেছিলাম স্থানগত উপযোগ কি, এক স্থান থেকে অন্য স্থানে কোন দ্রব্য স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। আবার সময়গত উপযোগ কি, এক্ষেত্রে আমরা বলছিলাম যে এক সময় পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সময়গত উপযোগ। এরপরে আমরা বলেছিলাম সত্যগত উপযোগ। সত্যগত উপযোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মালিকানা পরিবর্তন বা ক্রয় বিক্রয়ের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সত্যগত উপযোগ। এবং আরো বলেছিলাম সেবাগত উপযোগ কি, সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। এই প্রশ্নগুলো যে আমরা তোমাদেরকে দিলাম মূল্যায়নের ক্ষেত্রে, এগুলো সবই জ্ঞানমূলক প্রশ্ন আকারে থাকে। আবার আমরা এখান থেকে যদি কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখতে চাই সেটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। তাহলে এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে যে পণ্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ, এবং এটা তোমরা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিবে। পরবর্তীতে স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, অথবা সেবাগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য মূল্যায়ন আকারে থাকে এবং এগুলো সাধারণত অনুধাবন আকারে থাকে। এবারে আমরা একটা অনুশীলনমূলক কাজ দেখতে চাই আগের ক্লাসের মতো। দেখা যাক, এখানে আমরা একটা উদ্দীপক দেখছি যেখানে দেখা যাচ্ছে জনাব রায়হান মুন্সিগঞ্জের একজন আলু চাষী। উৎপাদন মৌসুমে প্রচুর আলুর উৎপাদন হওয়ায় কম মূল্য থাকে। তিনি তার উৎপাদিত আলু বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আবার সঠিক মূল্য পাওয়ার লক্ষ্যে তিনি উৎপাদিত আলুর কিছু অংশ হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে চাহিদা বৃদ্ধি পেলে বা বাজারের চাহিদা বৃদ্ধির সাথে সাথে আলু সরবরাহ করেন, এতে ভোক্তারা চাহিদা অনুযায়ী আলু ক্রয় করতে পারে, খুশি হয়, এবং অপরদিকে জনাব রায়হানও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন। তাহলে এই যে উদ্দীপকটা দেখলাম, এখান থেকে যদি আমরা আজকে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক দুইটা প্রশ্ন দেখতে চাই। জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো তোমরা আগেই দেখেছো কোন ধরনের প্রশ্ন হয়। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এখানে যে প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োগ কেন্দ্রিক যে প্রশ্নটা সেটা হতে পারে দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনি তার উৎপাদিত আলু বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আমরা এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি এবং অন্য একটা কালি ব্যবহার করে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি। তাহলে পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় আমরা জানি যেটা স্থানগত উপযোগের সৃষ্টি করে। এবং পরবর্তীতে উচ্চতর দক্ষতা বা প্রয়োগের ক্ষেত্রে যে আমরা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যে আমরা প্রশ্নটা পাই সেখানে হচ্ছে হিমাগারে আলু সংরক্ষণের ফলে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে তা ভূমিকা রাখে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে সেটা আমাদেরকে আগে খুঁজে পেতে হবে। তো সংরক্ষণের ফলে বলা আছে সঠিক মূল্য পাওয়ার লক্ষ্যে তিনি উৎপাদিত আলুর বেশ কিছু অংশ হিমাগারে সংরক্ষণ করেন। তবে সংরক্ষণের ফলে আমরা জানি যে সময়গত উপযোগ
সৃষ্টি হয়। তাহলে এটা আমরা জ্ঞানমূলকের জন্য সময়গত উপযোগ সৃষ্টি হয় এটা লিখে তারপরে এটা কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে সেটা নিয়ে আলোচনা করলে আমাদের আলোচনা এই প্রশ্নের উত্তরটা দেয়া হয়ে যাবে। তাহলে অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে, যে একটা দেশে যখন উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদনকারী এবং ব্যবসায়ী দুই পক্ষই লাভবান হয় এবং দেশের মানুষজন ওই পণ্যগুলো ভোগ করে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারে। এর মাধ্যমে সকল পক্ষই উপকৃত হচ্ছে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় বা অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আবার আমার সাথে যোগদান করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।